সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আপনাদেরকে একটা মজার কথা জানাতে আসলাম। আমাদের অভিনেত্রী বাঁধন নাকি উপলব্ধি করেছেন এতদিন পরে যে ডক্টর ইউনূস এত লোভী লোক হবে এটা নাকি উনি আগে ভাবতে পারেননি। আসলে উনি হয়তোবা আগে স্টাডি করেননি, অথবা আমরা যেটা জেনেছি যে ইউএসএইড যে ডিস্ট্রিবিউশন, যে মানি ডিস্ট্রিবিউশন, সেটা পেয়েও তিনি নেমেছে কিনা বা সেই ধরনের চাহিদা থেকে না নেমেছে কিনা সেগুলো আমরা কিন্তু সবাই জানি দিনের আলোর মতো। কিন্তু আজকে এসে উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন। হয়তোবা এমনও হতে পারে যে সেই টাকার ভাগ এখনো পাননি, এই সব মেরে দিয়েছে, এবং সেই কারণে হয়তোবা ওনার এই উপলব্ধি হয়েছে যে ইউনূস যে এরকম একটা লোভী লোক হবে এটা নাকি উনি বুঝতে পারেনি। আসুন আমরা প্রথমে শুনি উনি কি বলতে চেয়েছেন বা কি বলতে চাচ্ছেন, ওনার কথাটা আমরা একটু শুনি। আমার কাছে আসলে আমি মানে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি বলতে পারি যে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বলতে পারি যে আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাটলিস্ট মানে উনি ওই লোভী মানুষটা হবে না যে ক্ষমতায় এসে ক্ষমতা লোভ করবে কিংবা টাকার লোভ করবে কিংবা আসলে সরকার দেশটাকে ঠিক করে চালাতে পারবেন না। মানে আমার কাছে মনে হয়েছিল যে উনি বা ওনার সরকারে যাদেরকে নিয়েছেন তারা হয়তো সবাই মিলে দেখুন, উনি এতদিন পরে একটা সত্য কথা উপলব্ধি বা স্বীকার করতে বাধ্য হচ্ছেন, যে কথাটা আমরা 5ই আগস্টের আগে থেকেই গত জুলাই থেকে আমরা বলেছি যে এই টোটাল কাজটা হচ্ছে ডক্টর ইউনূসের একটা মেটিকুলাস প্ল্যান ক্ষমতা দখল করার জন্য, এবং সে যে টাকা চুরি করেছে এবং সেজন্য যে তার মামলা হয়েছে এবং তার সাজা হয়ে যাবে, সেই যে কারণে তাকে বাঁচানোর জন্য বা তাকে নিজেকে বাঁচানোর জন্য সে দেশ বিক্রি করে দিয়ে আমেরিকার হাতে নাকে খত দিয়ে বা তার এই বাইডেন, ক্লিন্টন, হিলারি ক্লিন্টনদের সাথে মেকানিজম করে ষড়যন্ত্র করে এই দেশটাকে সারা জীবনের জন্য আমেরিকার প্রভু বানানোর কমিটমেন্ট করে তারপরে সে ক্ষমতা এসেছে, এবং সে কোটি 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 টাকার মালিক হওয়ার জন্য এবং বিশ্বের অন্যতম ধনী মানুষ হওয়ার প্রয়াসে সে এই কাজে এসেছে। এবং সে যেভাবে লুটপাট করেছে সেই লুটপাটের কারণেই কিন্তু আজকে জনগণের মধ্যে এই বাঁধনের উপলব্ধি হয়েছে যে ইউনূস একটা লোভী লোক। বাঁধন আরো কি বলে আমরা আর একটু শুনি। ভালো কিছু করার চেষ্টা করবেন, কিন্তু গত এক বছরে আমি একদমই খুবই সাধারণ মানুষ, কিন্তু আমি সাধারণ জনগণের জায়গা থেকে বলছি যে এই যে মব কালচার তৈরি হয়েছে, নারীদেরকে সভা সমাবেশ করে বেশ্যা বলে গালি দেওয়া হচ্ছে। হ্যাঁ, মব কালচার, নারীদেরকে আজে বাজে গালি, এবং আপনারা দেখবেন যে ইদানিং এনসিপি নামক যে সন্ত্রাসী দলটা হয়েছে সেখানে নারীদেরকে কিন্তু সমস্ত নারীদেরকে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে নারীরা বের হয়ে যাওয়া শুরু করেছে এবং যাচ্ছে। আপনি লাস্ট চিটং এ যে লিজা, সেও বের হয়ে যাচ্ছে, কারণ সেখানে নারীদেরকে কোনো সম্মান দেওয়া হয় না এবং নারীদেরকে যাচ্ছে তবে ব্যবহার করা হয়। এবং এই যে মব কালচার এবং এই সন্ত্রাসী রাষ্ট্র এবং বাংলাদেশ যে ধ্বংসের শেষ প্রান্তে, সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন। আমরা আর একটু শুনি। তারপর হেনস্থা করা হচ্ছে, ভাস্কর্য ভাঙা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, ইভেন 32 নম্বর ভেঙে দেওয়া হলো। মানে এই উত্তরা নাটক পাড়ায় দেখেন, উনি আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে কাজগুলো ডক্টর ইউনূস করেছে, এটার জন্য সমস্ত দায়ী হচ্ছে ইউনূস। বাঁধনকে অন্তত এ কারণে একটা ধন্যবাদ দিতে হবে যে উনি সত্য কথাটা, বাংলাদেশের মানুষের হৃদয়ের যে কথা, সেই কথাটা উনি বলতে পেরেছেন এখানে এবং তুলে আনতে পেরেছেন। সত্যিকার অর্থেই আজকে আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের যে নিদর্শন, সমস্ত কিছু কিন্তু ইউনূস ধ্বংস করেছে এবং এই দেশটাকে কিন্তু এই স্বাধীনতা বিরোধীদের হাতে তুলে দিয়ে এই দেশকে কিন্তু আবার পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করছে, সেটা কিন্তু বাঁধন উপলব্ধি করেছে। এবং দেখেন, এই যে ফারুকি, সে নাটক পাড়া নাটক পর্যন্ত বন্ধ করে দিচ্ছে, তার মানে এদের ভবিষ্যৎ কোথায় যাবে সেই জন্য কিন্তু তারা শঙ্কিত। শুনুন, আসুন আমরা আরো শুনি উনি কি বলছে। নাটক বন্ধ হয়ে যাচ্ছে, শিল্পকলায় নানান ঘটনা ঘটছে। তো এইগুলো তো আসলে আমাকে কোনোভাবে আসার কোনো আলো দেখাচ্ছে না, বরং আমরা যা ছিলাম, মানে আমার কাছে যেটা মনে হয় যে যেটা আমরা ছিলাম, আমি তো এগুলো দেখেছি, এরকম না যে এগুলো আমি জীবনে দেখি নাই, এই প্রথম দেখছি, এরকম না। কিন্তু আমি তো এই সরকারে আসলে এইরকম তাদের আচরণ হবে এবং আইন শৃঙ্খলার যে অবস্থা, মানে সবকিছু মিলিয়ে এই সরকারের এরকম আচরণ হবে, কারণ যে দেশ বিক্রি করে, যে তার নিজের দেশ, নেটিভ দেশ বিক্রি করে নিজেকে নিজের স্বার্থ হাসিল করে, সে তার মতো লোকের কাছ থেকে এর চেয়ে ভালো জিনিস আমরা কি আশা করতে পারি? কোনো কিছুই আশা করতে পারি না। তো আমরা আরেকটু জানতে চাই উনি আসলে 5ই আগস্টের পরে কিরকম আছেন, সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। আসুন শুনি উনি 5ই আগস্টের পরে কেমন আছেন, ওনার কলিগরা কেমন আচরণ করছে, সে বিষয়ে আমরা একটু শুনি। আসলে আমার কলিগরা আমাকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করেছে, যারা আওয়ামী লীগের সাপোর্টার। আপনারা যখন 1 তারিখে বৃষ্টিতে ভিজে দাবি জানাচ্ছেন, তখন আরেকটা গ্রুপ ছিল বিটিভিতে কিছু পুড়ে গেছে মানুষজন, তখন তারা নাকানি করছিল। আচ্ছা, স্পষ্টতই সেখানে দুটো ভাগ ছিল। আপনার অঙ্গনের মানুষ দ্বারা আপনি কি অ্যাকসেপ্টেড, প্রেস করা, মানে আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করে, নাকি তাদের কাছ থেকেও নানাভাবে নিগৃহীত হন? আসলে আমার কলিগরা আমাকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করেছে, যারা আওয়ামী লীগের
সাপোর্টার, তারা চলে গেছে, এখন যারা এখন অনেকে আছে দেশে। আসলে এই সিচুয়েশন যেভাবে আপনি ভাবছেন এরকম না, অনেকেই দেশে আছেন এবং নিরাপদেই আছেন হয়তো। ওনাকে অনেকেই বাজেভাবে আচরণ করেছে। হ্যাঁ, বাজেভাবে আচরণ আপনাকে করবেই, কারণ আপনি এই বাংলাদেশ যে ধ্বংস হয়েছে, এই বাংলাদেশ যে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে এসে তলাবিহীন শুরু হচ্ছে এবং ইউনূসের হাতে এই বাংলাদেশের যে কোনো নিরাপত্তা নেই, নারীদের কোনো অবস্থান নেই, সমস্ত কিছুর জন্য দায়ী আপনিও। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, আপনার জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে এবং এখানে দোষ আপনাকে ঘাড়ে নিতেই হবে, আপনার ঘাড়ে পড়বেই। সুতরাং আপনি এটার দায় কোনো রকমই এড়াতে পারবেন না। সুতরাং সাধারণ মানুষ আপনাকে ব্লেম দিবে, আপনাকে বকা দিবে, আপনাকে দোষী সাব্যস্ত করবে, এটাই স্বাভাবিক। এখন আমরা একটু শুনতে চাই উনি আওয়ামী লীগ আমলে কেমন ছিলেন এবং কেন ক্ষমতার পাশাপাশি থাকতে চেয়েছেন, আমরা সেটাও একটু শুনে আসি। আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে, কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি, যেটা বাংলাদেশের ইতিহাসে না, যেটা পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ভার্ডিক্ট ছিল। সো আমি ডেফিনেটলি গ্রেটফুল, এবং ওই গ্রেটফুল থাকার কারণে, এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে, দেখেন, উনি আওয়ামী লীগ আমলেও ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিল। ধরে নিলাম যে কোনো কারণে হোক, যে কোনো কজে হোক, উনি ক্ষমতার কাছাকাছি থাকার জন্য আওয়ামী লীগের যত বড় বড় নেতা কর্মী তাদের সাথে উনি সম্পর্ক রেখেছেন এবং চলেছেন, এবং মিডিয়া পার্সন যারা আওয়ামী লীগের বা আওয়ামীপন্থী বা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন এবং নিজের স্বার্থ হাসিলের কথা, যেটা আপনার মুখে নিজের মুখী। এবং আপনি দেখেন উনি কিন্তু স্পষ্ট স্বীকার করেছে যে আওয়ামী লীগ আমলে উনি যা পেয়েছে এটা কোথাও পায়নি। আমরা কথাটা আরেকবার একটু শুনতে চাই উনি কি বলেছে। আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে, কারণ আমি আওয়ামী লীগ সরকারের কাছে অনেক গ্রেটফুল। হ্যাঁ, আওয়ামী লীগ মানুষের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছিল, নারীদের স্বাধীনতা অধিকার নিশ্চিত করেছিল। শেখ হাসিনা কিন্তু স্পেশালি এই নারীদের মর্যাদার ব্যাপারে, নারীদের অবদানের ব্যাপারে, নারীদেরকে এম্পাওয়ার করার ব্যাপারে, নারীদেরকে তুলে দেওয়ার ব্যাপারে তার কিন্তু একটা বিশাল অবদান ছিল। সে সবসময় চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বাংলাদেশে প্রথম নারী স্পিকার উনি এনেছে, উনি প্রথম বিরোধী দলীয় ওনার দলীয় উপনেতা নারী করেছে। এছাড়া আপনি দেখবেন এমন কোনো জায়গা নেই যেখানে উনি নারীদেরকে প্রমোট করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি হয়েছে ওনার আমলে। উনি নারীদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করেছে এবং বাংলাদেশে নারীদেরকে একটা সম্মানযোগ্য অবস্থানে নেওয়ার চেষ্টা করেছিল। এটা আপনারা জেনেও যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অবস্থান নিয়ে এই দেশে ধ্বংস করেছেন, তার পরিণাম তো আপনাদেরকে ভোগ করতেই হবে। উনি আর কি বলছেন আমরা আর একটু শুনি। হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম, কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো এবং তার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানান, আমি 2018 যে নির্বাচন, তখন ওই নির্বাচনের প্রচারণা, আমি বেঁচে থাকার, এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার, এবং তখন আমি 2018 যে নির্বাচন, তখন ওই নির্বাচনের প্রচারণা, আমি 2018তেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি। তো আমি ডেফিনেটলি গ্রেটফুল এইটার জন্য। কিন্তু আমার দেখেন উনি গ্রেটফুল হয়েছে 2018 নির্বাচনে উনি আওয়ামী লীগের পক্ষে প্রচার করেছে এবং সবকিছু করেছে, এবং আজকে দেখেন তাকে যখন সে আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগের সাথেও বেইমানি করতে, ধোঁকাবাজি করতে একটা মুহূর্ত সে কি করে বেঁচে নেয়নি। আজকে দেখেন, আজকে সে তার আরেকটা স্বার্থের জন্য সে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে, আমরা বলতে পারি, আমরা এটা ব্লেম করতেই পারি যে ইউএসএডির যে টাকা এসেছে সেটার ভাগে পেয়ে উনি এখানে আওয়ামী লীগের সাথে পোল্টি দিয়েছেন এবং নতুন ক্ষমতার পাশে থাকার কনফার্ম হয়ে সে নতুন ক্ষমতার দিকে গিয়েছেন। সুতরাং আপনি যতই বলেন আপনি আপনার দোষ থেকে কোনো রকমই বাঁচতে পারবেন না। এসব সাফাই দিয়ে কোনো কাজ হবে না, কারণ ভবিষ্যতে আপনাকে এর জবাবদিহি দিতে হবে। ভবিষ্যতে এই অন্যায়, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে অবশ্যই করতে হবে এবং সেটা বাংলার মানুষ অবশ্যই আপনাকে সেই প্রায়শ্চিত্তের স্বাদ আপনাকে দিবে। আমরা আর একটু শুনি উনি আর কি বলতে চাচ্ছেন। কোনো রকমের ক্যারিয়ারের প্রাপ্তিতে কোনো রকমের গ্রেটফুলনেস আমার এই সরকার, কেন কোনো সরকারের কাছে নাই, বিকজ রেহানা মারিয়াম নূর বা গুটি যে কারণে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, এটা যদি কেউ চ্যালেঞ্জ করতে পারে যে একটা হচ্ছে আমি বড় বড় বিজনেস পেয়েছি, একটা হচ্ছে আমি আমার শুরু করা যায়, এবং তারা আসলে এখন এই দেশের কোথাও নাই, তারা বেশিরভাগই বাইরে কোনো কাজ করতে পারছে না, নানা জায়গার জন্য চলে আসে। এই যে একটা জায়গায় যে এই যে পর্যায়ক্রমে এগুলো পরিবর্তিত হবে, তখন শিল্পীরা আসলে কি অবস্থার মধ্যে যে পৌঁছাবে? এরকম কি পালাবদল হবে, একদল দেশে থাকবে আরেকদল দেশের বাইরে চলে যেতে হবে? এই পরিস্থিতি আসলে এই বৈষম্য তৈরি হলো কিনা বা বিভেদ? হ্যাঁ, আওয়ামী লীগ তো পালাতে পেরেছে। আপনি যেটা প্রশ্ন করেছেন উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আওয়ামী লীগ পালাইছে এই কথাটা একদম সত্য না। শেখ হাসিনাকে সম্মানজনকভাবে রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমরা জানি যে ভারতে রেখে আসছে সেনাবাহিনী। এবং আপনি একটা জিনিস বলবেন, আওয়ামী লীগের নেতাদের উপরে যে মব কালচার এবং যেভাবে হত্যা করা হচ্ছিল, তার লাইফ সেভ করার জন্য তাদেরকে অবশ্যই সরে থাকতে হতো।